আমরা পলিনেশন করছিলাম, পরাগ সংযোগ করছিলাম তোমাদের জেনপাস বা তোমাদের এনইটি এক্সামের জন্য। তাহলে এবার তো তোমরা অনেকগুলো এমসিকিউ পেয়ে গেলে, এবার আমরা আরো কিছু তোমাদের এমসিকিউ আমাদের এনসিইআরটি বই থেকে কেমন হতে পারে চলো সেটাকে নিয়ে একটু ডিসকাস করি। আমি এনসিইআরটি বইটাই তোমাকে পড়াবো লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। দেখো এবার আমি তোমাকে এনসিইআরটি বইয়ের তো এই প্যারাগ্রাফটা পড়াচ্ছিলাম তোমাকে। চলো এবার নেক্সট পার্টটায় আসি তোমাদের জন্য। এবার সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে যখন জলের মাধ্যমে পরাগ সংযোগ হয়, তুমি এটা কিন্তু খুব একটা বেশি দেখতে পাবে না, জানো তো। এটা কম্পারেটিভলি একটু বিরল ঘটনা ঘটে। বিরল কেন বলছি বলতো? তার কারণ এই প্রকার পরাগ সংযোগটা তুমি অনলি 30টা গণ, সেই গণগুলোতে পড়েছিলে না আমাদের হোমোটা যেমন একটা গণ, এই ধরনের 30টি গণের মধ্যে সীমাবদ্ধ থাকে। দেখো আবার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ চলে আসছে। জল পরাগী বা জলের মাধ্যমে পরাগ সংযোগ তুমি সাধারণত কোন ধরনের উদ্ভিদে দেখতে পাবে? এটা হচ্ছে তোমার বেশিরভাগই একবীজপত্রী। তুমি কিছু উদ্ভিদের কথা তোমার মনে পড়ছে, যারা শৈবাল মনে করো, ব্রায়োফাইটস মনে করো বা টেইনোফাইটস, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এদের ক্ষেত্রে কি হয়, পুংগ্যামেট এবং যখন স্থানান্তর হয় স্ত্রী গ্যামেটের দিকে তখন না জলের প্রয়োজন হয়। মানে জল ছাড়া পুরুষ গ্যামেটটা স্ত্রী গ্যামেটের দিকে স্থানান্তর হতে পারে না। আর তোমার কিছু ব্রায়োফাইট এবং টেইনোফাইটের ক্ষেত্রে না তাদের এই পুংগ্যামেটের স্থানান্তরকরণ এবং নিষেক এটা জলের মাধ্যম ছাড়া হয়ই না। অর্থাৎ যেখানে জল নেই তুমি সেই জন্য ব্রায়োফাইটস বা টেইনোফাইটস দেখতেই পাবে না। তারা সেজন্য একটা নির্দিষ্ট অঞ্চলেই হয়, জানো তো। এবার আমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, সেটা কি জল পরাগী উদ্ভিদ। জল পরাগী উদ্ভিদের উদাহরণগুলো কি? একটা উদাহরণ যেটা আমি তোমাকে স্বাদু জলে মানে মিষ্টি জলে জন্মায়, ভালো করে মাথায় রাখো, মিষ্টি জলে জন্মায় এমন জল পরাগী উদ্ভিদের নাম। কোশ্চেনটা শুধু কি করলো, স্বাদু জল আর সামুদ্রিক জল করে দিল, তোমার কোশ্চেন অ্যান্সার পুরো চেঞ্জ হয়ে যাবে। গুরুত্ব দিতে হবে এখানে। স্বাদু জলে জন্মানো দুটো উদ্ভিদ, একটা হচ্ছে তোমার ফ্যালিসেনেরিয়া আর একটা হচ্ছে হাইড্রিলা, যাদের মধ্যে আমরা জল পরাগী ব্যাপারটা দেখতে পাই। আর একটা দেখো সামুদ্রিক ঘাস, তার উদাহরণ জোস্টেরা। এটাও এমন এক প্রজাতির এমনই একটা ঘাস যার মধ্যে জলের মাধ্যমে পরাগ সংযোগ ঘটে। এবার তোমাকে বলি আরো দুটো উদাহরণ, একটা হচ্ছে কচুরিপানা এবং ওই শ্যাওলার মতো বেশিরভাগ জলজ উদ্ভিদ। দেখো আর এই যে তোমার কচুরিপানা আর একটাকে আমরা হাইড্রিলাটাকে এখানে বলতো সাফলা বলছে, মানে হাইড্রিলা বোঝাতে চাইছি। হ্যাঁ, এটা মনে রাখবে। কচুরিপানা এক সেকেন্ড ধরো, এক মিনিট, এক সেকেন্ড। হ্যাঁ, যেটা আমি তোমায় বলছিলাম, দেখো তাহলে কচুরিপানা এবং সাফলার এই নামগুলো তোমার যদি মনে একটু কোনো কনফিউশন লাগে, তুমি সবসময় দেখো এনসিইআরটির আগের পেজে চলে যাও, এখানে তোমার দেওয়াই আছে আমরা কার কথা বলছি। ওয়াটার হাইসিড মানে কচুরিপানা, আর ওয়াটার লিলি, ওয়াটার লিলি হচ্ছে সেটা হচ্ছে সাফলার। বাংলা মানে এগুলো একটু শক্ত, জানো তো। এই এই উদ্ভিদগুলো কোথায় জন্মায়? এই উদ্ভিদগুলো তুমি যদি ভালো করে দেখো, এই উদ্ভিদগুলো জলজ উদ্ভিদ।
অর্থাৎ এরা জলস্তরের উপরে অবস্থান করে, কিন্তু এরা জলজ উদ্ভিদ হতে পারে, কিন্তু এরা না স্থলজ উদ্ভিদের মতোই পতঙ্গ বা বায়ুর মাধ্যমে পরাগ সংযোগ ঘটায়। কোশ্চেনটা কেমন হতে পারে, মানে জলজ উদ্ভিদ জলের সাহায্যে পরাগ সংযোগ ঘটাবে, সেটাই স্বাভাবিক ছিল, কিন্তু দেখা গেল কি, দেখা গেল তোমার এরা জলের মধ্যে অবস্থান করেও এরা বায়ু বা পতঙ্গ এদের দুজনের মাধ্যমে পরাগ সংযোগ ঘটাচ্ছে। তাহলে উদাহরণটা মনে রাখতে পারবে তো, ওয়াটার লিলি আর একটা হচ্ছে ওয়াটার হাইসিন্থ, যাকে আমরা কচুরিপানা এবং সাপলার বলছি। এবার একটা জিনিস মাথায় রাখো, এবার আমি যে তোমাকে একটা ছবি দেখিয়েছি না, এটা হচ্ছে তোমার ভ্যালিসেনিয়া। ভ্যালিসেনিয়ার ক্ষেত্রে কি হয় তুমি দেখতে পাচ্ছ এখানে, দেখো এটা হচ্ছে তোমার স্ত্রী, এই যে এই অংশটা, এদের যে থ্রি ফুলটি একটা দীর্ঘ একটা বৃন্ত দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, দীর্ঘ বৃন্ত। এরা আস্তে আস্তে কি করে জানো তো, প্রথমে নিচে থাকে এরকম, নিচে এরকম থাকে, এই সব জায়গাতে থাকে, তারপর আস্তে আস্তে এরা জলের উপরে তলে চলে যায়। আর সেই সময় পুরুষ ফুলগুলো এই পরাগ রেণুগুলোকে দেখো জলের মধ্যে ছেড়ে দিয়েছে। এবার জলের স্রোতের মাধ্যমেই এরা পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না, জল স্রোতের সঙ্গে পরোক্ষভাবে এরা বাহিত হয়ে পরাগ রেণুগুলো কোথায় আসছে, স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের দিকে আসছে। মানে যখনই পরাগ সংযোগের দরকার হচ্ছে, স্ত্রী ফুলটা জলের উপরে উঠে পড়ছে, ভাবো জলের উপরে উঠে পড়ছে। এটা আমরা কার ক্ষেত্রে দেখলাম, ভ্যালিসেনিয়া নামক একটা উদ্ভিদের মধ্যে দেখলাম। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, কিন্তু কোশ্চেন আসার খুব ভালো জায়গা। এবার আমি অন্য একটা গোষ্ঠীভুক্ত তোমাকে জলপরাগী উদ্ভিদের কথা বলবো, সেটা হচ্ছে সামুদ্রিক ঘাস। এই সামুদ্রিক ঘাসে আবার কি হয় জানো, সি ফুলগুলো জলের মধ্যে নিমজ্জিত অবস্থাতেই থাকে, এরা জল থেকে উপরে উঠে যায় না ভ্যালিসেনিয়ার মতো, পার্থক্যটা বোঝো, এরা জলে নিমজ্জিত অবস্থায় থাকে এবং পরাগ রেণুগুলো নির্গমন ঘটলে জলের ভেতরেই ঘটে, মানে জলের উপরে তলে নয়, জলের ভেতরেই ঘটে। তাহলে আমাদের যে সি গ্রাস বা সামুদ্রিক ঘাস আর ভ্যালিসেনিয়ার জল পরাগী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে একটু পার্থক্যটা তুমি বুঝতে পারলে তো। আর দেখো বহু প্রজাতির পরাগ রেণুগুলো দীর্ঘ ফিতার মতো হয়। জল পরাগী যেসব আলটিমেট তোমার গাছ হয় না, তাদের পরাগ রেণুগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য, তাদের পরাগ রেণুগুলো তোমার দীর্ঘ ফিতার মতো হবে এবং জলের ভেতরে এরা নিষ্ক্রিয়ভাবে বাহিত হবে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একদম আন্ডারলাইন করবে এখানে, বেশিরভাগ জল পরাগী উদ্ভিদের পরাগ রেণুগুলো আছে না, এই যে পরাগ রেণুগুলোর উপরে না এই ধরনের মিউসিলেজের একটা কভারিং থাকে। মিউসিলেজের কভারিং থাকলে কি হয়, যাতে ওরা সিক্ত না হয়ে যায়, ভিজে না হয়ে যায়, ভিজে ওরা কি হবে, ভারী হবে, একদম জলের তলায় চলে যেতে পারে। দেখো বায়ু এবং জল পরাগী উভয় যে ফুল অজীবজ প্রক্রিয়ায় পরাগ সংযোগ করে, এই ফুলগুলো কিন্তু রঙিন হয় না, বা এদের মকরন্দ বা নেকটারও কিন্তু থাকে না। কেন থাকে না, তার কারণ এদের তো ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার দরকার নেই, সেই কারণেই নয়, আর কিছু না। কিন্তু বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদ পরাগ সংযোগের জন্য কাকে বেছে নেয়, সেটা হচ্ছে তোমার প্রাণীদেরকে বেছে নেয়। কি ধরনের প্রাণীরা হতে পারে, যেমন আমরা সব থেকে পরিচিত হচ্ছে মৌমাছি, প্রজাপতি, গুবরে পোকা, যে তোমার বাড়িতে ঢুকেছিল না সেদিন, সেই গুবরে পোকা, বোলতা,
পিঁপড়ে, মথ এবং পাখি হতে পারে গো, কিন্তু সব ধরনের পাখি নয়। কি কি ধরনের পাখি হবে? দুটো নাম বলে রাখো, একটা হচ্ছে সানবার্ড আর একটা হচ্ছে হামিং বার্ড। আর বাদুড়ের মাধ্যমেও কিন্তু তোমার পরাগ সংযোগ হয়, বাদুড়, এটা মাথায় রাখবে। মানে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী যার মাধ্যমে সপুষ্পক উদ্ভিদে পরাগ সংযোগ ঘটে। কিন্তু প্রাণীদের মধ্যে সব থেকে বলতে পারো গুরুত্বপূর্ণ কে? প্রাণীদের মধ্যে পতঙ্গ শ্রেণীভুক্ত বিশেষত মৌমাছিরা হলো প্রধান পরাগযোগের বাহক। মৌমাছি, বুঝতে পারছো, মৌমাছি কিন্তু আবার খুব দরকার উদ্ভিদের পক্ষে, কারণ মৌমাছি হচ্ছে সব থেকে প্রিয়, ওদের পলিনেটার। শুধু কি মৌমাছি গো, আরো কিছু বড় প্রাণী আছে, মানে শুধু পতঙ্গ নয়, কিছু বড় প্রাণী, যেমন একটা নাম মনে রাখো, যেমন প্রাইমেট, লেমুর বা আরবোরিয়াল, মানে যারা বৃক্ষে থাকে, এই ধরনের কিছু ইঁদুর। এই বৃক্ষে কোন ইঁদুরগুলো থাকে দেখেছো কখনো? এত বড় বড় ইঁদুর হয়, আমি দেখেছি গো, বিশাল বড় বড় টাইপের। সেই ধরনের কিছু ইঁদুর, তাদের না তীক্ষ্ণ দাঁত আছে। আর এরা কি করে জানো তো, আমি নিজে দেখেছি বলে বলছি, একটা গাছের কাণ্ডগুলোকে নষ্ট করে দিতে পারে। ইঁদুর বাবা, দেখো, বুঝে দেখো। তাহলে এই তোমার আরবেরিয়াল বা বৃক্ষবাসী ইঁদুরের একটা বৈশিষ্ট্য কি পেলে, তাহলে তাদের মধ্যে তীক্ষ্ণ কি থাকবে? দাঁত থাকবে, কোষে হতে পারে। এমনকি কিছু সরীসৃপ, তারাও পরাগ সংযোগে হেল্প করতে পারে, যেমন গেছো টিকটিকি। গেছো টিকটিকি মানে কি? ওই গাছে থাকে এই ধরনের গেছো টিকটিকি, বা বাগানের টিকটিকি, তারাও কিন্তু পরাগ সংযোগে সহায়তা করে। এরা হচ্ছে কয়েকটা আমরা প্রাণীদের বাহক বললাম, যারা প্রাণীরা বাহক হিসাবে পরাগ সংযোগে সহায়তা করে। কিন্তু তুমি একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি, প্রায়শই আমরা কি দেখবো? প্রায়শই আমরা একটা জিনিস কি দেখবো জানো তো, যে প্রাণী পরাগে যে উদ্ভিদগুলো হয়, ফুলগুলো হয়, তারা না বিশেষভাবে কিছু অভিযোজিত থাকে, অর্থাৎ এদের মধ্যে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে। কি কি সেগুলো? যেমন ফুলগুলোর আকার তোমার বড় হতে হবে, তুমি এখানে একটা ফুল দেখতে পাচ্ছ তো, বর্ণময় হতে হবে, সুগন্ধযুক্ত হতে হবে এবং মকরন্দ থাকতে হবে, মানে নেকটার থাকতে হবে। আর যখন ফুলগুলো ছোট হবে, তখন অনেকগুলো ফুলকে গুচ্ছাকারে থাকতে হবে, গুচ্ছবদ্ধ অবস্থায়। এদের পুষ্পমঞ্জুরি বা ইনফ্লোরেসেন্স, ইনফ্লোরেসেন্সের বাংলায় হচ্ছে পুষ্পমঞ্জুরি গঠন করে। আর এর ফলে না ফুলগুলো একটা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হয়, অর্থাৎ ইনসেক্টরা বা অন্য প্রাণীরা খুব ইজিলি চিনতে পারে দূর থেকে হলে। তার কারণ এইসব ফুলগুলোর বর্ণ এবং গন্ধের জন্য তবে এরা আকৃষ্ট হয়। কি সারা বুঝতে পারছো শ্রেয়াম, দেবাশিস, সুজয়, ক্লিয়ার ব্যাপারটা? তামিমা, এই কারণগুলোর জন্যই তোমরা চারটা অপশনে লিখবে, যেটা হচ্ছে ফুলের বর্ণ এবং গন্ধ হচ্ছে সব থেকে খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই গন্ধের জন্যই তারা আকৃষ্ট হয়। কিন্তু সবসময় ভালো গন্ধ নয় গো, কিন্তু একটা খারাপ গন্ধও আছে, যেমন এই পচা ধরনের গন্ধ, এর প্রতি আকৃষ্ট হয় কে বলতো? কিছু মাছি এবং গুবরে পোকা। এরা ওই দুর্গন্ধযুক্ত কিছু গন্ধ, সেই সব গন্ধের আকৃষ্ট হয়। দেখো, আমাদের পরিবেশে সব ধরনের জীবই আছে, ভালো গন্ধও পছন্দ করে, খারাপ গন্ধও পছন্দ করে। দেখো, ফুলের ওপর তাহলে পরাগ বাহক প্রাণীতে বসা সুনিশ্চিত করতে ফুলগুলো প্রাণীদেরকে না বেশ কিছু পুরস্কার দেয়। দেখো, ফুলগুলোর জন্য বাবা, বুঝতেই পারছো, ফুলগুলোর জন্য তোমার প্রাণীদের ফুলের ওপর বসা খুব দরকার। প্রাণীদের লাভ তো হতে হবে এর জন্য, তবেই না ফুলের ওপর বসবে।
এই জন্য একটা উদ্ভিদ বা ফুলগুলো আর কি প্রাণীদেরকে কিছু পুরস্কার দেয়। দেখো পুরস্কার হিসাবে সব থেকে কি কি ইম্পর্টেন্ট, নেকটার বা মকরন্দ দেয় বা পরাগ রেণুও দেয়। কি বলে তুই কিছু পরাগ রেণু যা খেয়ে নে, যা কোনো অসুবিধা নেই, তুই তো এক ফুল থেকে আরেকটা ফুলে আমার উদ্ভিদের মধ্যে ঘুরে বেড়াবি, আমার পরাগ সংযোগ তো হয়ে যাবে। আর এই প্রাণীরা এই লোভে পড়ে, পুরস্কারের লোভে পড়ে তখন কি আসে, এই আগন্তুক প্রাণীরা পরাগধানী থেকে পরাগ যে গর্ভমুণ্ড সেখানে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে যায় না, তখন গর্ভমুণ্ডের মধ্যে পরাগ রেণুগুলো স্থানান্তরিত হয়ে যায়। তার কারণ কি বলতো, এই যে মৌমাছিরা দেখতে পাচ্ছ না বাসের ছবিতে, এরা যখন নেকটার বা মকরন্দ খেতে যায় তখন তার দেহের মধ্যে পরাগ রেণুগুলো একটা আস্তরণ তৈরি হয়ে যায়। আর এই প্রাণী পরাগী ফুলের ক্ষেত্রে এরা একটু চটচটে হয়, সেজন্য ইনসেক্টের গায়ে লেগে যায়। যখন অন্য একটা ফুলে গিয়ে বসে সেই মকরন্দ নেবার জন্য, তখন গর্ভমুণ্ডের মধ্যে ওই পরাগ রেণুগুলো স্থানান্তর ঘটে যায়। অর্থাৎ উদ্ভিদের কিছু উদ্ভিদের বা প্রজাতির ফুল দেখো, তারা পরাগ বাহকদেরকে পুরস্কার হিসাবে এক্সট্রা কিছু দেয়। এক্সট্রা কি, যেমন পুরস্কার হিসাবে ডিম পাড়ার জন্য একটা সুরক্ষিত স্থান প্রদান করে। যেমন তোমার একটা একটা উপরে ছবিটা দেখো তো, এই যে ছবিটা, এটা আমরা কার ছবি দেখছি, অ্যামোরফাইলাস, একটা দীর্ঘতম ফুল। কত হাইট গো, এটা এমসিকিউ কোশ্চেন, প্রায় 6 ফুটের মতো। এখানেও না কিছু প্রাণী তার ভেতরে এসে ডিম পাড়ে। আর একটা উদাহরণ দিই, এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখো, এখানে মথের একটি প্রজাতি যেটা ইয়োকা নামক উদ্ভিদের সঙ্গে একই ধরনের না কাছাকাছি তার ভেতরে অবস্থান করে। আমি যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, এই মথগুলোকে দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে এইগুলো দেখতে পাচ্ছ কিরকম, মথ এবং উদ্ভিদ প্রজাতি একে অপরের সাহায্য ছাড়া তার জীবন চক্র সম্পন্ন করতে পারে না। কিভাবে, এই মথটি না ডিম্বাশয়ের, এই যে মথটা যেটা তোমায় দেখাচ্ছি, ডিম্বাশয়ের প্রকোষ্ঠে গিয়ে ডিম পাড়ে। আর পরিবর্তে ফুলটির কি হয়, মথের সাহায্যে পরাগ সংযোগ ঘটে যায়। এবার বীজের বিকাশটা যখন শুরু হয় না, তখন ওই ডিমগুল থেকে মথের লার্ভা বেরিয়ে আসে। মজার ঘটনা, দুজনেরই লাভ হয়। দেখতে পাচ্ছ এখানে এসে কিরকম ভাবে বসেছে, এটা একটু মাথায় রাখো কিন্তু। এবার দেখো তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্কটা কি, এই শসা, আম, বট, ধনিয়া, পেঁপে, পেঁয়াজ, সিম, তুলো, তামাক, গোলাপ, লেবু, ইউক্যালিপটাস, না এগুলো কিনতেও হবে না, খেতেও হবে না তোমায় কিছু। এই ফুলগুলোকে তুমি যদি পারো, তোমার যদি সময় একটু থাকে, তুমি এগুলোকে দেখতে পারো, তোমাকে ওই বাইরে বেরিয়ে বেরিয়ে দেখতে বলছি না, তুমি নেটেই দেখো। পারলে এগুলো কোন বাহকের সাহায্যে ঘটে সেগুলো তুমি একটা নোট করতে পারো, কোশ্চেন হলে হতে পারে এখানে। আদারওয়াইজ আমি তোমাকে সেই নোট ফরম্যাট তোমাকে দিয়ে দেবো, চেষ্টা করো। আম গাছ তো আছে তোমার বাড়ির পাশে, আম গাছে পরাগ সংযোগ করতে কে আসে, ইঁদুর আসে না মৌমাছি আসে, দেখো না, ক্লিয়ার, এটা মাথায় রেখো এখানে। কিন্তু আমরা কি দেখলাম, যখন একটা ফুলের ওপর কোন একটা পোকা বা ইনসেক্ট এসে বসে, তখনই কি হয়, পরাগ সংযোগ হয়ে যায়। কিন্তু আবার বহু পতঙ্গ আছে যারা কি করে বলতো, পরাগ যোগে সাহায্য করে না, কিন্তু উল্টে ওই মকরন্দ বা নেকটারটা খেয়ে পালিয়ে যায়। এবার দেখো তখন তো গাছের রাগ ধরবে। ফুলে ভ্রমণকারী এই ধরনের প্রাণীদেরকে আমরা কি বলবো, মকরন্দ চোর বলবো। কেন মকরন্দ চোর, তারা তো পরাগ সংযোগে হেল্প তো করে দিতেই পারতো না, কি লাভ, কি ক্ষতিটা হতো, কিন্তু সেটাও করলো না, ও উল্টে মকরন্দটা খেয়ে পালিয়ে গেল। মনে রাখতে পারো মকরন্দ চোর, আমি এটা একদম
দেখো এরকম একজন মকরন্দ ছবি দিয়ে দিয়েছি, মাথায় রাখতে হবে আমাদের। এবার আমি তোমাকে একটা বহিঃপ্রজননের কৌশল সমূহ বলবো, সেটাকে বলবো আউট ব্রিডিং ডিভাইস। বেশিরভাগ সপুষ্পক উদ্ভিদের ফুলগুলো কি হয় জানো তো, উভলিঙ্গ হয়। উভলিঙ্গ ফুল মানে কি, যে ফুলের মধ্যে তুমি পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটোই দেখতে পাও। আর পুংস্তবক এবং স্ত্রীস্তবক যদি একই সঙ্গে দেখতে পাও, তাহলে পরাগরেণুগুলো সম্ভবত কি হবে, একই ফুলের গর্ভমুণ্ডের মধ্যে সংস্পর্শে আসবে। তাহলে উভলিঙ্গ ফুলে আমরা সাধারণত কি দেখবো, স্বপরাগযোগী দেখবো। কিন্তু স্বপরাগযোগ ভালো নয় গো। কেন ভালো নয় বলতো, স্বপরাগযোগ যদি বারবার হয় তাহলে কি হয়, উদ্ভিদের কিছু কোয়ালিটি আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তাদের ফুলগুলোর আকার, তাদের ফলের আকার, এগুলো সব নষ্ট হতে থাকে। তাহলে একটা উদ্ভিদ কি চায়, স্বপরাগযোগকে প্রতিহত করতে, তাকে উৎসাহিত করতে চায়, ইতর পরাগযোগকে উৎসাহিত করতে চায়। সেই জন্য তারা কি করেছে জানো, তারা কিছু কৌশলকে অবলম্বন করেছে অভিযোজনের মাধ্যমে। যেমন এই অভিযোজন গুলো ভালো মনে রাখো, তাহলে একটা উদ্ভিদ ইতর পরাগযোগকে তোমার কি করছে, সাপোর্ট করছে। ইতর পরাগযোগ হোক, স্বপরাগযোগ দরকার নেই। ক্লিয়ার? তারপর আমি যদি তোমার হাওড়া স্টুডেন্টদের শুধু পড়াতাম, আমার মনে করো সাকসেসফুল হওয়ার পেছনে চান্সটা অনেক কমে যেত। আমি যে তোমাদের বিভিন্ন জেলার ছেলে মেয়েদের পড়াচ্ছি, এটা কি হয়ে যাচ্ছে, আমার সাকসেস হওয়ার পেছনে চান্সটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ আমি প্রত্যেকটা জেলার ভালো স্টুডেন্টদের পেয়েছি। তোমাদের মতো স্টুডেন্ট যারা পেয়েছি, তো তোমাদেরকে সহেলি আছো, সুজয় আছো, শামিমা আছো, শ্রেয়া আছো, সবাই বেস্ট স্টুডেন্ট আছো এখানে। শুভদীপ আছো, সঙ্গীতা আছো, সবাই কার নাম বলবো মানে সবাই চায় ইতর পরাগযোগ, উদ্ভিদ বলো প্রাণী, মানে পরাগযোগ নয়, মানে ইতর ব্যাপারটা, মানে তারা ডাইভার্সিটি ব্যাপারটা বেশি চায়। দেখো তাহলে কিছু প্রজাতি, আমরা কয়েকটা কৌশলের কথা বলছি, কিছু প্রজাতি পরাগ নির্গমন এবং গর্ভমণ্ডের ধারণ ক্ষমতা দুটি ঘটনা সমকালীন হয় না। অর্থাৎ পরাগ যখন নির্গত হলো উভলিঙ্গ ফুল থেকে, তখন গর্ভমুণ্ডটা পরিণত হয়নি, তখন উভলিঙ্গ ফুল হলেও সেখানে স্বপরাগযোগ হবে না। আর একটা জিনিস তাহলে কি হলো, গর্ভমুণ্ডের ধারণ ক্ষমতা হওয়ার আগে পরাগ নির্গমন হয়ে গেছে। উল্টোটাও হতে পারে, পরাগ নির্গমনের বহু আগে কি হয়েছে, গর্ভমুণ্ডের ধারণ ক্ষমতা হয়ে গেছিল, আর পরাগ যখন ধরো 10 দিন পরে নির্গমন করলো, তখন আবার গর্ভমুণ্ডের ধারণ ক্ষমতা নষ্ট হয়ে গেছে, তখন স্বপরাগযোগ হলো না, তখন ইতর পরাগযোগের চান্স বেড়ে গেল। আবার অন্য কিছু প্রজাতি আছে যারা এমন কি করেছে জানো তো, পরাগধানী এবং গর্ভমুণ্ড গুলো ভিন্ন অবস্থানে থাকে। অবস্থানটা এতটা ভিন্ন হয় যে একই ফুলের গর্ভমণ্ডের তারা সংস্পর্শে আসতে পারে। মানে মনে করো এই তোমার গর্ভমুণ্ডটা মনে করো সাপোজ এই এতটা ডিস্টেন্সে আছে, আর এইখানে ভাবো পরাগধানী গুলো আছে, মানে তারা ওই পরাগ রেণুগুলো অতদূর যেতেই পারে না। ব্যাপারটা এটা ভালো করে বোঝো, অর্থাৎ একই ফুলের গর্ভমণ্ডের সংস্পর্শে আসতে পারে না। উভয় কৌশল অটোগ্যামিতে বাধা দান করে। অন্তঃপ্রজনন প্রতিরোধী দ্বিতীয় কৌশলটা হচ্ছে স্ব অসংযুক্তি, মানে সেলফ ইনকম্প্যাটিবিলিটি। এটা একটা জিনগত ব্যবস্থা যেখানে একটি গর্ভকেশর পরাগরেণুর অঙ্কুরণকে বাধা দেয়। অর্থাৎ যখন একই ফুলের পরাগরেণু সেই ফুলের ডিম্বককে নিষিক্তকরণ করতে পারে না, অন্য ফুলের পরাগরেণু আসলে তখনই ডিম্বককে নিষিক্তকরণ করতে পারে। মানে জিনগতভাবে এটা রেগুলেটেড হয়। আর এই যে স্বপরাগযোগ প্রতিরোধের ওপর একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে একলিঙ্গ ফুলের সৃষ্টি হয়। একলিঙ্গ ফুল হলে কি হবে, স্বপরাগযোগের চান্স কমে যাবে। যদি
একই উদ্ভিদ যেমন রেডি বা ভুট্টায় আমরা কি দেখি, ওরা সহবাসী হয়, পুরুষ এবং স্ত্রী ফুল কি হয়, উভয় ধরনের ফুলই ফোটে, তারা অটোগ্যামিতে বাধা দেয় কিন্তু ডেইট্রোগ্যামিতে বাধা দেয় না। অর্থাৎ একই গাছের মধ্যে পুরুষ ফুল স্ত্রী ফুল দুটো ফোটে, কিন্তু একই ফুলের মধ্যে পুরুষ আর স্ত্রী স্তবক থাকে। সেজন্য অটোগ্যামি না হলেও ডেইট্রোগ্যামি তো হতে পারে, কারণ দুটো ভিন্ন ফুলের মধ্যে পুরুষ ফুল আর নিচে আছে স্ত্রী ফুল। কিন্তু আমি তোমাকে পেঁপের উদাহরণ দিই, পেঁপে হচ্ছে এমনই একটা বহু প্রজাতির মধ্যে একজন, যারা পুরুষ এবং স্ত্রী ফুলগুলো ভিন্ন উদ্ভিদে ঘটে। তাহলে এখানে কি হবে, অটোগ্যামিও হবে না, ডেইট্রোগ্যামিও হবে না, শুধুমাত্র কি হবে এখানে জেনোগ্যামি হতে পারে। তাহলে এইটা কিন্তু আমাদের কোশ্চেন আসার ভেরি ইম্পর্টেন্ট জায়গা থাকলো। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসে আমরা পলিনেশনের এত অবধি পাঠ করলাম। তোমাদের সবাইকে বলবো পরের দিন আমাদের মক টেস্ট হবে, কিন্তু একটা চ্যাপ্টার যতদিন না শেষ হয় আমাদের টেকনিকটা হচ্ছে আমরা প্রথম থেকে সেই চ্যাপ্টারটা তোমাকে টেস্ট করব। তোমাকে প্রথম থেকে লাস্ট অবধি পড়তে হবে, আজকে যতক্ষণই পড়াবে। কারণ একটা চ্যাপ্টার যখনই তোমার পড়ানো হয়ে যাবে তখনই তোমার সেই চ্যাপ্টারটা ফাইনাল প্রিপারেশন যেন হয়ে যাবে। বুঝতে পারছো, সময় দিতে হবে। আর আরো এমসিকিউ করতে হবে। আমি কিছু ইংলিশে কয়েকটা এমসিকিউ পাঠানোর চেষ্টা করছি, আগে বাংলাতেও পাঠাবো, আস্তে আস্তে অনেক দিক তোমাকে অনেক এমসিকিউ করাবো। সময় দিতে হবে বাবা, বুঝতে পারছো, ইনভলভ হতে হবে পুরোপুরি, একদম ফুললি প্রফেশনাল টেকনিক ওয়াইজ আমরা পড়বো। মানে চান্স না পাওয়াটাই এখানে তখন টাফ হয়ে যাবে, কিন্তু সময় তো দিতেই হবে। মানে শর্টকাট কিছু নেই, খাটতে হবে। আর যারা খাটবে না, যারা সিরিয়াস হবে না, যারা প্রত্যেকটা এক্সাম দেবে না, তাদের চান্স পাওয়াটা সত্যিই টাফ, প্র্যাকটিক্যালি বলছি। কারণ এখানে তোমাকে গুড হলে চলবে না, তোমাকে হতে হবে বেস্ট স্টুডেন্ট। ভালোদের জায়গা নেই, হতে হবে বেস্ট। ওকে, ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা এতখানি। শুভদীপ, কৃষ্ণ, সঙ্গীতা, সুজয়, শামিমা, স্নেহা, জয়দেব, সোহেলি, প্রিয়াঙ্কা, সৈনী, সারায়ণ, দেবাশিস, তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো তোমরা সবাই, বাই, টেক কেয়ার, ভালো থেকো, থ্যাংক ইউ।